শ্যামা মাথা নাড়ে, ঠোঁট সামান্য নেড়ে বলল। আচ্ছা। ফিরোজ কিছুটা থেমে বলল। অসুস্থ লাগলে আমাকে জানাবে। আচ্ছা। ফিরোজ নজর না ফেলে শ্যামার দিকে তাকিয়ে থাকে। এই ঘর থেকে যেতে ইচ্ছা করছে না, পা গুলো যেন কোনো দৈব শক্তির সাহায্যে আটকে রাখা হয়েছে। শ্যামার দিকে তাকিয়ে শ্যামার মনোভাব খুব সহজে বুঝতে সক্ষম হয়। এখনই তার চলে যেতে হবে। এটা ভাবতেই বুকে জানা ব্যথারা জেগে ওঠে। মেয়েটা এভাবে তাকাচ্ছে কেন? এমন দীঘল কালো চোখ নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে তাকালে কি সে ঠিক থাকবে? তার কষ্ট হচ্ছে না? ফিরোজ আবারও বিছানায় বসে। তুমি এভাবে তাকিয়ে আছো কেন শ্যামা? আর কিছু চাই? আমার চোখ ভরে পানি আসে, ঠোঁটের ভাঁজ মৃদু কেঁপে ওঠে। অবুঝ বাচ্চার মতো মাথাটা দুদিকে নাড়িয়ে না করে। ফিরোজ অপলক তার সুনয়না স্ত্রীর মিষ্টি কোমল মুখের দিকে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে কাছে ডাকে। শ্যামা গুটি গুটি পায়ে এগিয়ে যায়। ফিরোজ তার কাছে বসায়। কি সমস্যা? শ্যামা চুপ করে বসে থাকে। ফিরোজ আস্তে করে বলল। এমন কান্নাকাটি করছো কেন? এমন করলে আমার যেতে ইচ্ছে করবে? শ্যামা ফিরোজের বুকে মাথা রেখে বলল। কান্না করি না। তা তো দেখতেই পাচ্ছি। ছাড়তে ইচ্ছে হচ্ছে না। ফিরোজ হেসে বলল। আমারও যেতে ইচ্ছে করছে না। হাসি একটা ছোঁয়াচে জিনিস। ফিরোজের হাসি দেখে শ্যামার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ে। বউয়ের মুখে এমন মিষ্টি হাসি দেখে ফিরোজ সন্তুষ্ট হয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে উঠে দাঁড়ায়। বউকে ছেড়ে যেতে একটু ইচ্ছা করছে না, নিজেকে খুব অসহায় লাগছে। শ্যামার দিকে তাকিয়ে হাসে, শ্যামাও হাসে। ফিরোজের দুষ্টুমি মাখা হাসি দেখে শ্যামার উপর হঠাৎ করে একরাশ লজ্জা ভর করে। আদুরে কথা, বেসামাল স্পর্শের কথা মনে হতে মাথা নিচু করে নেয়। ফিরোজ আস্তে করে বলল। আচ্ছা, ভালো থেকো। শ্যামা মাথা নাড়ে, লজ্জা নিয়ে ফিরোজের দিকে তাকায়। ফিরোজ বইয়ের কাচুমাচু মুখ দেখে হেসে জড়িয়ে ধরে বলল। কিছু বলবে? শ্যামা ফিসফিস করে বলল। এত কাছে এসেছে বলে ভালোবাসা কমে যাবে না তো? ফিরোজ কিঞ্চিত অবাক হয়। মেয়েটা কি ভাবছে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে ভুলে যাবে এমন কিছু? তা না হলে ভালোবাসা কমবে কেন? সে বলল। আমার উপর এই বিশ্বাস? শ্যামা আতকে উঠে মাথা নেড়ে না ভঙ্গিমা করে বলল। বিশ্বাস না করলে কি আর ঘরে আনতাম? দেখো শ্যামা, সোজা কথা বলি। একটা মেয়ে আর একটা ছেলে যখন প্রেম করে, তখন তারা না বলেও কিন্তু তাদের ইচ্ছা করে একটু দুষ্টুমি করতে, উল্টাপাল্টা ভাবতে। আর সেক্ষেত্রে আমি তোমার হাজবেন্ড। আমি জানি আমি যেমন তোমাকে চাই, তুমি আমাকে চাও। আর এই চাওয়াটা স্বাভাবিক। একে অপরের প্রতি আকর্ষণ বোধ করবে, এমনটাই কাম্য। আর এই মিলনের ফলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। আমার উপর আস্থা রেখো। রাজার রানীকে সিংহাসনে বসাবই, প্রমিস। শ্যামা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ফিরোজ আবারও বলল। আমার কাছে তুমি কি কষ্ট পেয়েছ? আগে বলতে আমি এতটা খারাপও না। শ্যামা ফিরোজের ঠোঁট হাত রেখে কথা থামায়। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? আমি বলেছি ভালোবাসা কি কমে, আর আপনি একটা ভাষণ দিয়ে দিলেন। শ্যামার মুখের দিকে তাকিয়ে ফিরোজ হেসে দেয়। আচ্ছা বাবা, ভুল হয়েছে। ভালোবাসা কমে না, বরং বাড়ে। এই দেখো, আজকের এই প্রলয়কারী ভালোবাসার জন্য আমাকে প্রতি রাতে আসতেই হবে। ফিরোজের কথায় শ্যামা চোখ বড় বড় করে তাকায়। মানে? ফিরোজ দাঁত কেলিয়ে হাসে। কেন? কোনো সমস্যা? জি, অনেক সমস্যা। 4টা বাজে, আর একটু পরে আজান দিবে। আমাকে তাড়ানোর এত তাড়া? কেউ দেখলে কি ভাববে? আমাকে তাড়িয়ে দিচ্ছ না? আর কখনো পাবে না। শ্যামা হেসে বলল। আমি জানি পাবো কি পাবো না। জান এখন। আচ্ছা, যাচ্ছি। শ্যামার ঘুম ভাঙে একটু বেলা করে। তখন ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। ঘুম ভেঙে রাতের কথা ভেবে হাসে। ফিরোজ তাকে সত্য এক সুখের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যা সব নরনারীর কাম্য। সে চোখ বন্ধ করে ফিরোজের হাসি মাখা মুখটা দেখার চেষ্টা করে। সারা শরীরে অজানা শিহরণ নেচে যায়। উঠতে গিয়ে বুঝতে পারে শরীরে নতুন এক ব্যথার সূচনা। সে চোখ বন্ধ করে আবারও শুয়ে পড়ে। তার মনে হচ্ছে বিছানা থেকে এখনো পাগলাটে পুরুষের গায়ের মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছে। দুজনে যা করেছে শ্যামা জানে না কতটুকু সঠিক কিংবা ভুল, কিন্তু সে এটা জানে যে ফিরোজ তার মর্যাদা দেবে, তাকে কষ্ট দেবে না। বিয়ের পর স্বভাবতই ছেলেরা নিজের স্ত্রীর কাছে আসতে চায়, আর সেদিক দিয়ে ফিরোজ তো তার প্রেমিক, পাগলাটে প্রেমিক। বিয়ে 2 মাস পেরিয়ে অবশেষে সে এসেছে, ঝড় বইয়ে দিয়েছে। দরজায় ধুমধাম শব্দ হয়। শ্যামা, ও শ্যামা। শ্যামা ভাবনারা লাইন হারায়। সে উঠে বসে, ঘুম ঝরানো গলায় বলল। কি আম্মা? কয়টা বাজে দেখেছিস? উঠে যা এবার। উঠছি। কি ঘুমায়, কতবার ডেকে গেলাম।
উঠেছি। ফাতেমা বেগম চলে গেলেন। শ্যামা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার কাছে একটা কালশিটে দাগ, হাত দিয়ে ছুঁয়ে লাজুক হাসে। পায়ের আলতা এখনো অক্ষত। শ্যামা ভাবে তার এখন গোসলের প্রয়োজন, কিন্তু কিভাবে করবে? অনেক কিছু ভেবে কাপড় নিয়ে কোনো দিকে না দেখে গোসলখানার দিকে যায়। পথে ফাতেমা বেগম আটকে বলল। কই যাচ্ছিস? শ্যামা চমকে যায়, জুৎসই উত্তর মিলাতে পারে না। মাথাটা ব্যথা করছে, ভাবছি গোসল করলে ঠিক হয়ে যাবে। ফাতেমা বেগম মেয়ের কপালে হাত রেখে বলল। শরীর খারাপ নাকি? শ্যামা সরে যায়। তার মনে হচ্ছে ফিরোজ আসার কথা সবাই জেনে যাবে, ফিরোজের গায়ের সুঘ্রাণ সবাই পেয়ে যাবে, ফিরোজের স্পর্শগুলো সবাই দেখে ফেলবে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। সে বলল। না, শরীর ভালো, কিন্তু বেশি ঘুমানোতে মাথা ব্যথা। ফাতেমা বেগম আর কিছু বলার আগে শান্তা এসে বলল। মনে রং লেগেছে নাকি? পায়ে আলতা পরেছিস? শ্যামার মুখে ভয়ের ছাপ চেপে আসে। সে বলে। কেন, আমি কি খারাপ কাজ করেছি? আলতা পড়তে পারি না? শান্তা ঠেস দিয়ে বলল। বিচ্ছেদের জ্বালা শেষ? ফাতেমা বেগম বলল। শান্তা, কি বলো এগুলো? আলতা পড়তে কি হয়েছে? পড়াতে কি হয়েছে? নিজের মতো থাকুক না। শাশুড়ির উত্তর শান্তার মন মতো হয় না। সে চলে যায়। সবাই চলে গেলে শ্যামা গোসলে যায়। দূরে দূরে বুকে গোসল করে বের হয়। উঠোনে কাপড় মেলার সময় তার মনে হচ্ছিল সে যেন পূর্ণ নারী। আত্মতৃপ্তিতে ঠোঁট থেকে হাসি সরছিলই না। ফিরোজ এক মনে কাজ করে যাচ্ছে। আজকে তার মন ভীষণ ভালো। মেয়েটা নিশ্চয়ই জাদু জানে। তখনই ফোন বাজে। মোবাইলের দিকে তাকিয়ে অতিকাঙ্ক্ষিত নাম্বারটা দেখে মুখে হাসি ফুটে ওঠে। হ্যালো, মধুমাসের মধুরাজা বলছি। আপনি কে? শ্যামা লাজুক হাসে। আমি মধুরাজার মধুরানী। সব ঠিকঠাক? হুম। এই সময় ফোন? শ্যামা চুপ করে থাকে। ফিরোজ বলল। আমায় মিস করছো? হুম। তুমি কি চাচ্ছ আজকেও আসি? শ্যামা চাচ্ছে, কিন্তু মুখে বলবে কি করে? সে আবারও নিশ্চুপ হয়ে যায়। ফিরোজ বলল। আর যাওয়া হবে না। শ্যামা চমকে যায়। কেন? ভালোবাসা কমে গিয়েছে। আপনি খুব খারাপ। জানি। শ্যামা আস্তে করে বলল। আসলে এই ভালোবাসা কমে গেল? ফিরোজ খিলখিল করে হাসে। কমেনি, বরং বেড়েছে। তাই তোমার ভালোর জন্যই। ফাতেমা বেগম রুমে ঢুকে বলল। রেডি হ। কিন্তু শ্যামার হাতে ফোন দেখে স্তব্ধ হয়ে গেল। মেয়ের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়ে কি তবে এখনো হাত ছাড়েনি? শ্যামা শব্দ করে টেবিল থেকে মাটিতে পড়ে যায়। এক থাপ্পড়েই ঠোঁট কেটে রক্ত আসে। ফাতেমা বেগম হিংস্র বাঘিনীর মতো শ্যামাকে চেপে ধরে বলল। মোবাইল মোবাইল পেয়েছিস কোথা থেকে? কে দিয়েছে? শ্যামা হাঁসফাঁস করে। এমন করে চেপে ধরাতে শ্বাস নেওয়াতে ব্যাঘাত ঘটে। চোখ উল্টে আসতে চায়। ফাতেমা বেগম মেয়েকে ছেড়ে দেয়। কে দিয়েছে? শ্যামা ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। এমন অবস্থায় ধরা পড়েছে যে আর লুকিয়ে কোনো লাভ নেই। সে বলল। ফিরোজ। কবে দিয়েছে? শ্যামা মিথ্যা বলল। গতকাল। তুই এখনো ফিরোজের সাথে সম্পর্ক রেখেছিস? এটা ভাবতেই অবাক লাগছে। শ্যামা চুপ করে থাকে, কিন্তু ফাতেমা বেগম চুপ থাকে না। এলোপাতারি মারতে থাকে। কি মুখ দিয়ে কথা আসে না? শ্যামার আর্তনাদ, মারার আকুতি, কোনো কিছুতেই ওনার মন নরম হয় না। কিছুক্ষণ পরে শ্যামাকে আর চিৎকার এবং নড়াচড়া করতে না দেখে উনি নিজেই থামে। হাত দিয়ে গালে আলতো থাপ্পড় দিয়ে আহাজারি করে চিৎকার করে বলল। ও রিপন রে, আমি আমার শ্যামারে মেরে ফেলেছি। ও রিপন। স্বপন ইসলাম আর রিপন এসে অবস্থা দেখে পরিস্থিতি কি তা বুঝতে পারে। এমন শান্ত হয়ে যাবার পর এই ঝড় যেন সবাইকে অবাক করে দিয়ে যায়। রিপন এগিয়ে শ্যামাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। শান্তা পানি আনতে ছুটে যায়। সে শ্যামাকে দেখতে না পারলেও বারবার শ্যামার এমন করুণ পরিণতি তাকে কষ্ট দিচ্ছে। বুঝতে পারে শ্যামার জন্য বুকে মায়া জন্মেছে। টেবিলের উপর মোবাইলটা দেখে সবাই মূল কারণ উদ্ঘাটন করতে সক্ষম হয়। এত শাসনের পরও মেয়ে এক কদম পিছায়নি। এই মেয়েকে অন্য কোথাও কি করে বিয়ে দেবে? স্বপন ইসলাম বলল। কালকের মধ্যে ওই অবাধ্য সন্তানকে আমি আমার বাড়ি থেকে বিদায় করতে চাই। আমি আজকেই পাত্র খুঁজে আনবো। ওনার কথায় কেউ কোনো কথা বলে না। শ্যামা তখন পিটপিট করে তাকাচ্ছে। বাড়ির আবহাওয়া যে সাহারা মরুভূমির মতো উত্তপ্ত তা চোখ না খুলেই বুঝতে পারে। তার জন্য এবার দ্বিগুণ তোড়জোড় করে পাত্র দেখাবে, অথচ সে বিবাহিত। আচ্ছা, বিয়ের কথা প্রকাশ করে দেওয়া কি উচিত? এতে কি ভালো হবে? কিন্তু এত বড় একটা কথা ফিরোজের সিদ্ধান্ত ছাড়া জনসম্মুখে প্রকাশ করা ঠিক হবে না, কিংবা এখনো সময় আসেনি। সবাই চলে গেলেও শান্তা যায় না। শ্যামার মাথার পাশে বসে বলল। শ্যামা, তোর কি বেশি খারাপ লাগছে? শ্যামা কিছু না বলে চুপ করে থাকে। শান্তা আরো কিছু বলাতে শ্যামার কান্নারা দলা পাকিয়ে গলা ঠেলে বেরিয়ে আসে। শান্তার কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আস্তে করে বলল। ভাবি, ফিরোজকে ছাড়া আমি সত্যিই বাঁচবো না। তুমি সবাইকে বোঝাও। শান্তার খারাপ লাগে। ভালোবাসা কি এমন জাদু আছে যে সবাই এমন পাগল হয়ে যায়? সে কখনো প্রেম করেনি, তাই এই জাদু বলে শক্তি বুঝে না। আসলে যে প্রেম করে সেই বুঝে মর্ম, নাকি সবাই তাদের দিকটাই বুঝে? আমার কথা কেউ শুনবে না। শ্যামা নিজেও তা জানে। এখন ফিরোজকে খবর দেওয়া জরুরি। সে উঠতে চায়। শান্তা বলল। কি? আমার মোবাইলটা। তোর ভাই নিয়ে গিয়েছে। শ্যামা আবার শুয়ে পড়ে। শান্তা বলল। এতই যখন ভালোবাসিস তাহলে এখানে পড়ে না থেকে ফিরোজের কাছে চলে যাচ্ছিস না কেন?
পালিয়ে যাওয়ার কথা বলছো? হ্যাঁ। শ্যামা চুপ করে বসে থাকে। পালানোর হলে তো সে কবেই পালাতো। হঠাৎ কোথা থেকে ফাতেমা বেগম ছুটে আসেন, হাতে একটা কাচের শিশি। শ্যামাকে দেখিয়ে বলল, এবার যদি বিয়ে করার ক্ষেত্রে কোনো ঝামেলা পাকাস, তাহলে আমি আর তোর আব্বা এই বিষ খেয়ে মরে যাব। তারপর তুই শান্তিতে বিয়ে বসিস। মায়ের কথায় শ্যামা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। নিজেকে এত অসহায় লাগে, শরীরের যন্ত্রণায় চোখ বুজে আসে। বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়ে ফোটায় ফোটায় পানি, যে পানির সাথে মিশে আছে হাজারো কষ্ট। ফিরোজ সব শুনেছে। সে এতক্ষণ ফোনের লাইনে ছিল। শ্যামার আর্তনাদ আর বুকটা ছিদ্র করে দিয়েছে। যে করেই হোক মেয়েটাকে নিজের কাছে আনতেই হবে। সে এখন বাড়ির পথে ছুটে যাচ্ছে। তার আব্বাকে যেভাবেই হোক রাজি করাতে হবে। বাড়ি এসে দেখে স্বপন ইসলাম সোফায় বসে স্ত্রীর সাথে কি নিয়ে যেন আলাপ করছে। ফিরোজকে দেখে দুজনেই তাকায়। অতিরিক্ত টেনশনের কারণে তার চেহারার লাবণ্যটা হারিয়ে গেছে। মানসিক চাপ যেন ফর্সা মুখ ফুঁড়ে প্রকাশ পাচ্ছে। ফিরোজ কিছু না বলে সোজা মোহাম্মদ আলীর পায়ের কাছে বসে। ফিরোজের এমন কাজে দুজনে অবাক হয়। মোহাম্মদ আলী কিছু বলার আগে ফিরোজ বলল, আব্বা, আপনি কি চান না আমি বেঁচে থাকি? ছেলে যে খুব টেনশনে আছে তা বুঝতে কষ্ট হলো না। ওনার পায়ের কাছে বসে মিনতি করছে, মানে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কি হয়েছে? তুই আমার ছেলে, আমি কেন চাইবো তুই মরে যা? বল। যদি চান বেঁচে থাকি তাহলে শ্যামাকে আমার কাছে এনে দিন। এই কথাটা বলতে বলতে ফিরোজের গলা ধরে আসে। কি বলছিস? আমি শ্যামাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না আব্বা। ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে অন্য কোথাও। বিয়ে হলে আমি মরে যাব। স্বপন ইসলামের বুকটা মোচড় দিয়ে ওঠে। ফিরোজ ওনার প্রথম সন্তান। এই সন্তানের মুখেই প্রথম বাবা ডাক শুনেছে। অনেকদিন যাবৎ শ্যামাকে নিয়ে ফিরোজের আবদার উনি উপেক্ষা করে গিয়েছে। ফিরোজের কষ্ট দেখেও দেখেননি। অতি আদরের সন্তান চাওয়া অবহেলায় দূরে সরিয়ে রেখেছে। এই সব করেছে ফিরোজের ভালোর আশায়। আসলে কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না, ভালোটাই চায়। উনিও ভালোই চেয়েছিলেন, কিন্তু হলো কি, ছেলে মেয়ের জন্য পাগল প্রায়। ঠিক মতো খায় না, বাড়ি আসে না, এমনকি বাবা ছেলের মাঝে আগের মতো আলাপও হয় না। এটাকে ভালো করা বলে? ভালো করতে গিয়ে কি খারাপ করে ফেললেন? উনি ফিরোজের দিকে তাকিয়ে দেখেন তার গাল বেয়ে পানির রেখা। ছেলে কি কাঁদছে? পুরুষ মানুষ সামান্য কষ্টে কাঁদেন না। ওনার ছেলে কাঁদছে, তাহলে সে কঠিন সময় আছে। তুই কি আসলেই শ্যামাকে বিয়ে করতে চাস? চাই। দেখ, তোর লাইফে এর চেয়েও ভালো বউ আসতে পারে, এই যোগ্যতা তোর আছে। আমি ভালো কাউকে চাই না, এই মেয়েকেই চাই। আচ্ছা, আপনি স্বপন কাকার কাছে গিয়ে বলেন কি বলবো? ওনার মেয়েকে নিজের পুত্রবধূ করে নেবেন। রোজিনা বেগম হিস হিস করে বলল, কত শখ, আপনি এর কথা শুনেন না? স্বপন ইসলাম রোজিনা বেগমের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তুমি চুপ থাকো। যত কষ্টের গোড়া তুমি। মহিলা মানুষ মহিলার মতো থাকবে, এত পক করো কেন? মোহাম্মদ আলী উঠে রুমে চলে যায়। রোজিনা বেগম অন্যদিকে চলে গেলেন। ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে বসে থাকে। ঘরের এক কোণে দাঁড়ানো ফারিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সে সবচেয়ে বেশি তার ভাইকে ভালোবাসে। এই ভাইয়ের এমন ভঙ্গুর দশা তার সহ্য হয় না। সে এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে ভাইয়ের পাশে। ফারিয়াকে দেখে ফিরোজ বলল, আমার জীবনে কোনো সুখ নেই, কেউ চাই না আমি সুখী হই। তুমি সুখী হবে ভাইয়া। কিভাবে হব? সে আমাকে না পেলে সুখী হব না। ওর মতো ভালো আমাকে কেউ বাসবে না। আব্বা বোধহয় মেনেছে। কিভাবে বুঝবো? চল আবার আব্বার রুমে যাই। ফিরোজ চাইলে শ্যামাকে নিয়ে আসতে পারে, কারো সাধ্য নেই আটকানোর। কিন্তু সে চায় সম্মান। বউ সম্মানের জিনিস। এমন কাজ করে বউয়ের সম্মান কমানোয় কোনো মানে হয় না। তাই তো তার আব্বার কাছে মিনতি করা। ওনাকে মিনতি করে যদি মানানো যায় তাহলে মিনতি করতে সমস্যা কি? তারই তো আব্বা। সে চাইলে বিয়ের কথাটা প্রকাশ করে সবাইকে ধরাশায়ী করাতে পারে, কিন্তু সে চাচ্ছে সবাই যদি এমনি মেনে যায় তাহলে এই গোপন কর্ম গোপন থাকুক। তার প্রকাশের দরকার কি? সে আবারও তার আব্বার কাছে যায়। প্রিয়তমাকে সম্মানে ঘরে তোলার জন্য একটু বেহা নির্লজ্জ হওয়াই যায়। তাছাড়া শ্যামা যা সহ্য করছে তার কাছে এগুলো কিছুই না। মোহাম্মদ আলী কিছু একটা ভাবছিলেন। ছেলে মেয়েকে দেখে বলল, কি? ফিরোজ বলল, আব্বা, আমি বুঝেছি। ফারিয়া মোহাম্মদ আলীর কাছে গিয়ে দাঁড়ায়। আব্বা আমাকে নিয়ে কেউ তোমাকে কথা শোনালে, আব্বা আমাকে নিয়ে কেউ তোমাকে কথা শোনালে কি তোমার খারাপ লাগতো না? কিন্তু তুমি স্বপন কাকাকে অপমান করেছো। এবার গিয়ে সব মিটমাট করে নাও। আমার ভাইটা সারা জীবন কষ্টে আছে, এবার একটু সুখের দেখা পেতে দাও। মোহাম্মদ আলী নিজেও জানে স্বপন ইসলামকে উনি বেশ অপমান করেছেন, কিন্তু তখন অহংকার অন্ধ ছিলেন। এত কিছু ভাবার সময় হয়নি। এখন মনে হচ্ছে জল ঘোলা না করে আগেই পানি পান করার দরকার ছিল, তাহলে আর এত কিছু হতো না। উনি ফিরোজের দিকে তাকায়। তুই কি চাস আমি প্রস্তাব নিয়ে যাই? ফিরোজ মাথা নাড়ে। মোহাম্মদ আলী বলল, যা, কালকে দুপুরে শ্যামাদের বাড়িতে যাব। ফিরোজ খুশি হয়ে আব্বাকে জড়িয়ে ধরে। এবার মোহাম্মদ আলী আর কূটনৈতিক হাসি হাসে না, বরং ছেলের খুশিতে নিজেও খুশি হয়। পরের দিন সকালে মোহাম্মদ আলী হরেক রকমের ফলমূল এনে বাড়িতে রাখে।
ছেলে যেখানে নিজের সুখ খুঁজে পায় সেখানেই যাক, সংসার সে করবে, তাহলে উনি কেন বাধা দিবে? এই বোধটা আসাতেই তার ভালো লাগছে, তাই হাসি খুশি মুখে সব কাজকর্ম করছে। কিন্তু মনে মনে ভাবছে, স্বপন ইসলাম কিনা আবার অপমান করে দেয়। 12টার দিকে সবাই আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আগেরবার ফিরোজ তার আব্বাকে একা একা পাঠিয়ে ভুল করেছিল, তাই এবার আর সে ভুল করতে ইচ্ছুক না। মোহাম্মদ আলীর সাথে ফিরোজ বর্তমান ইউপি চেয়ারম্যান আর থানার এসপি যাচ্ছে। ফিরোজের ইচ্ছে কোনোভাবে যেন ওনারা না করার সুযোগ না পায়। এসপি ফিরোজকে চিন্তিত মুখ দেখে বলল, ফিরোজ ভাই, এত চিন্তা করছেন কেন? মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, তাহলে আর চিন্তার কিছুই নেই। ওনারা আপোষে মেয়ে না দিলে উঠিয়ে নিয়ে আসবো। আপনার জন্য পুলিশ থেকে না হয় একটু গুন্ডামি করলাম। ওনার কথায় উপস্থিত সবাই হু হু করে হেসে ওঠে। দুপুরে যে পাত্রপক্ষ শ্যামাকে দেখতে আসবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাত্র স্বপন ইসলামের প্রাক্তন ছাত্র, সে মোটামুটি সবই জানে, তাই এবার আর বিয়ে ভাঙার কোনো কারণ নেই। স্বপন ইসলাম ওনাদের অপেক্ষায় আছেন। তখনই আগমন ঘটে মোহাম্মদ আলীর। ওনাকে দেখে মুখের ভাব কঠিন হয়। মুখে কিছু কথা চলে এলো, তা মুখ ফুটে বলে না, কারণ উনি একা নয়, ওনার পাশে সাবেক চেয়ারম্যান আর ওসি সাহেব এসে দাঁড়িয়েছেন। আর এই সব কিছুর কালপ্রিন্ট যে সে হাতে ফলের প্যাকেট নিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান সাহেব স্বপন ইসলাম আর রিপনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার স্বপন ভাই, ভেতরে যেতে বলবেন না নাকি? স্বপন ইসলাম ভদ্রতা সূচক হাসে। রিপন তার আব্বার মনোভাব বুঝতে পেরে জলদি বলল, আসেন কাকা, ঘরে আসেন। স্বপন ইসলাম চুপচাপ নিজের রুমে চলে যায়। এই সময় উনি মোহাম্মদ আলীকে আশা করেননি। এসেছে আবার সাথে করে লোক ধরে নিয়ে এসেছে যেন না ফিরাতে পারে। ওনাদের মতো ফাতেমা বেগম আর শান্তাও অবাক। ফিরোজের দেওয়া ফলমূল আর মিষ্টান্নের বাহার দেখে মনে হচ্ছে আজকে রাজি না করিয়ে যাবে না। দুজনেই চিন্তায় আছে। রিপন কি বলবে কিংবা এই মুহূর্তে তার কি বলা উচিত তা বুঝতে পারছে না। চেয়ারম্যান সাহেব পরিবেশ হালকা করতে গলা খাকারি দিয়ে বলল, রিপন, তোমাদের বাড়িতে কেউ আসার কথা নাকি? রিপন যেন হাফ ছেড়ে বাঁচে। হ্যাঁ, আমার ছোট বোনকে দেখতে আসার কথা। তার বোধহয় আর দরকার নেই। রিপন চুপ করে থাকে। মোহাম্মদ আলীর এত খারাপ লাগছে যে উনি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। স্বপন ইসলামকে করা অপমানগুলো যেন গায়ে শুলের মতো ফুটছে। স্বপন ইসলাম কোনো কথা না বলে চলে যাওয়াতে যেন অপমানের ঘা আরো গভীর হয়। নিজের বিবেক তার ভুলগুলো যেন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। কোনো বাবাই চাইবে না মেয়ে প্রেম করুক কিংবা বাবা মায়ের অবাধ্য হোক, কিন্তু উনি এই সবগুলো দোষ স্বপন ইসলামের উপর চাপিয়ে দিয়েছেন, অথচ উনি সম্পূর্ণ নিরপরাধ। এখন কি করা যায়? ওনাকে দেখে যা মনে হলো সহজে মানবে না। মোহাম্মদ আলী রিপনকে বলল, রিপন শোন। রিপন বিস্ময়ে ওনার দিকে তাকায়। বর্তমানে তাদের ঘরে বসে থাকা মোহাম্মদ আলীর কণ্ঠস্বর খুবই নরম, অথচ মাস কয়েক আগে উনি এই বাড়িতে অহংকারী কথাগুলো বলে গিয়েছিলেন। তাকে তাকাতে দেখে মোহাম্মদ আলী বলল, আমরা এখানে আসার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। রিপন মাথা নেড়ে বলল, জি। স্বপন ভাইকে ডাকো, কথা বলি। ওসি সাহেব বলল, মানে রাগারাগি না রেখে সরাসরি কথা বলে সমাধানে আসাই বুদ্ধিমানের কাজ। যাও, তোমার বাবাকে ডাকো। রিপন দ্রুত তার আব্বার রুমে যায়। তার পিছু পিছু ফাতেমা বেগম আর শান্তাও যায়। স্বপন ইসলাম রাগে কিরমির করছে। রিপন গিয়ে বলল, আব্বা আপনাকে ডাকে, আসেন। উনি দাঁতে দাঁত চেপে বলল, শ্যামারে আমার কাছে আন না, আমি ওরে এখন জবাই করব। মাথা ঠান্ডা করেন, এখন এসব কথা বলে কি লাভ? মেয়ে বিয়ে দেবেন না, এই কয় মাসে কি কম চেষ্টা করেছেন? একটা ছেলেপক্ষ কি রাজি হয়েছে? এত অপমানের পরে ওই বড় লোকের সাথে আত্মীয়তা করার প্রশ্নই আসে না। আচ্ছা, করেন কি না করেন সেটা পরে দেখা যাবে, এখন আসেন। তুই যা, আমি যাব না। আব্বা জেদ করেন না তো। যা, আর একটাও কথা বলবি না। রিপন নত মস্তিষ্কে বেরিয়ে যায়। ফাতেমা বেগম এতদিন মেয়েকে কম মারেননি, কম বুঝাননি, কিন্তু মেয়ে যেন এক কথায় আটকে আছে। এতদিন যা হওয়ার হয়েছে, এখন যেহেতু ছেলের বাবা নত হয়ে মেয়ে নিতে এসেছে, তাহলে আর না করার কি দরকার? মেয়ের রিজিক থাকলে যাবে। এতদিন তো বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করা হয়নি। আর কেন বিয়ে হয়নি এটা সবারই জানা। তাহলে আর কি করার আছে? মেয়েকে মানাতে পারলে না হয় অন্য কথা বলা যেত, কিন্তু মেয়ে যে ফিরোজ বলতেই রাজি, ফিরোজের জন্য জান দিতেও প্রস্তুত। কিন্তু ফিরোজের আব্বা যে ওনাকে অপমান করেছে এটা ঠিক, এতটা না বললেও পারতো। উনি বললেন, শোনেন, ওনারা বসে আছে, থাকুক। আপনি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। সব নষ্টের মূল তুমি। মা হয়ে মেয়েকে সামলাতে পারোনি। এসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গিয়েছে। আমি যাব না, আর মেয়েও বিয়ে দেব না। তোমার মেয়ের ইচ্ছে হলে বলো এখনই চলে যেতে। কি বলেন এগুলো? সসম্মানে নিতে এসেছে, ভালো লাগছে না? নাক কান কেটে চলে গেলে ভালো লাগতো? চলে যা। এত কথা বলেন না, ছেলে বাবা মাথা নত করে এসেছে। আসেন। কিসের নত করা? ওই লোকটা খুব খারাপ।
হয়তো ছেলের চাপে পড়ে এসেছে, পরে আসল রূপ বেরোবে। ফাতেমা বেগম চুপ করে থাকে। স্বামীকে নাড়ানো সম্ভব না বুঝে একপাশে দাঁড়িয়ে থাকে। রিপনকে বিমর্ষ মুখে আসতে দেখে সবাই বুঝতে পারে স্বপন ইসলাম আসেননি। সবাই চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে মোহাম্মদ আলী উঠে দাঁড়ায়। তোমার আব্বার রুম কোনটা? রিপন অবাক হলেও তা প্রকাশ করে না। হাত দিয়ে তার আব্বার রুম দেখিয়ে দেয়। স্বপন ভাই, আসবো? ফাতেমা বেগম দরজা খুলে দেয়। স্বপন ইসলাম দাঁড়িয়ে যায়। মোহাম্মদ আলী যে সোজা রুমে চলে আসবে তা কল্পনাও করেননি। মোহাম্মদ আলী নিজের অহংকার দূরে রেখে এগিয়ে যায়। ভাই, আগে যা বলেছি করেছি সব ভুলে যান। আমার ভুল হয়েছে। শ্যামাকে আপনার কাছে নিজের মেয়ে করে নিতে এসেছি, ফিরিয়ে দেবেন? স্বপন ইসলাম চুপ করে থাকে। মোহাম্মদ আলী আবারও বলেন, আমার ছেলেটা জনম দুঃখী। মা চলে যাওয়ার পরে ছেলের কথা ভেবে আবার বিয়ে করলাম, কিন্তু সে দুঃখই পেল। সারাটা জীবন ছেলের দুঃখ দেখেই গেলাম। সে এখন তার সুখ হিসেবে শ্যামাকে চেয়েছে। আমি নিজেও দেখেছি শ্যামাকে ছাড়া ফিরোজ কত ভঙ্গুর। আমি আমার ছেলের সুখ নিতে চাই ভাই। আবারও বলছি, আগে যা বলেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। স্বপন ইসলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। এই মানুষটাই তেজি গলায় এই কঠিন কথাগুলো বলেছিল, আর আজকে মনে হচ্ছে সব পাল্টে গিয়েছে। ওনাকে কিছু বলতে না দেখে মোহাম্মদ আলী স্বপন ইসলামের হাত ধরে বলল, মেয়েটাকে দিয়ে দেন ভাই, আমি সারা জীবন ঋণী থাকবো। স্বপন ইসলাম আর শক্ত থাকতে পারে না, মাথা নেড়ে বলল, চলেন। দুজনকে একসাথে আসতে দেখে সবাই খুশি হয়। চেয়ারম্যান সাহেব বলল, তা স্বপন ভাই, আপনার মেয়ের জন্য আমার ছোট ভাই ফিরোজকে কেমন লাগে? স্বপন ইসলাম চোখ ঘুরিয়ে ফিরোজের দিকে তাকায়। ফিরোজ আত্মবিশ্বাসী চোখে ওনার দিকে তাকিয়ে আছে। ভালোই। তাহলে আমরা কথা আগাই। জি। ওসি সাহেব বলল, কিসের কথা আগানো? মেয়ে না দেখে কোথা আগাই কিভাবে? রিপন গিয়ে শ্যামাকে নিয়ে এসে ঘরে পড়া সাধারণ কাপড়েও শ্যামাকে সুন্দর লাগছে। অতিরিক্ত মারার কারণে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। এতক্ষণ রুম থেকে সব শুনেছে, সব দোয়া পড়ে আল্লাহর কাছে সমাধান চেয়েছে। দুরু দুরু বুকে চুপটি করে চেয়ারে বসে থাকে। মোহাম্মদ আলী পকেট থেকে 5,000 টাকা বের করে শ্যামার হাতে গুজে দেয়। ছেলের পছন্দের মেয়েকে খালি হাতে দেখবেন কি করে? ফিরোজ বারবার তাকাচ্ছে। মেয়েটার কি হাল করেছে সেটাই ভাবছে। মোহাম্মদ আলী বলল, তাহলে আগামী মাসের 1 তারিখে বিয়ের তারিখ ঠিক করা হোক। ওই দিন শুক্রবার, সবার সুবিধা হবে। ফিরোজ বলল, না, কালকের পরের দিন শুক্রবার। আমি ওই দিনই বিয়ে করব। এত লম্বা তারিখ দরকার নেই। ফিরোজের নির্লজ্জতায় সবাই অবাক হয়। শ্যামা লজ্জায় মাটিতে মিশে যেতে চায়। এখনো তার মনে হচ্ছে সে স্বপ্নে আছে, কিন্তু ফিরোজের নির্লজ্জ কথায় মনে হচ্ছে বাস্তবে আছে। ফিরোজের কথা শুনে মোহাম্মদ আলী ছেলের দিকে তাকায়। ফিরোজ তার আব্বার চোখের দৃষ্টি অনুসরণ করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।